গাজায় টানা ১৫ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ স্থগিত হয়েছে। চলছে যুদ্ধবিরতি। উপত্যকাটির বর্তমান পরিস্থিতি বর্ণনা করার মতো নয়। দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী নৃশংস হত্যাযজ্ঞের মাধ্যমে গাজার বুক ঝাঁঝরা করে ফেলেছে। তবে যুদ্ধবিরতি বাস্তবায়নের পর ইসরায়েলি সেনাদের মধ্যে বিস্ময়কর এক উদ্বেগ ও হাহাকার পরিলক্ষিত হয়েছে। জয়নবাদী ইসরায়েলের চ্যানেল 14 জানিয়েছে, শাসক গোষ্ঠীর সৈন্যরা কান্নার মধ্য দিয়ে নেটজারিম অক্ষ বা উত্তর গাজা ছেড়ে চলে গেছে এবং তারা বলছে যদি তারা আবার গাজা যুদ্ধে ফিরে আসে তাহলে মৃত্যু তাদের ভাগ্যে জুটবে। ইসরায়েলি চ্যানেল 14-এর উদ্ধৃতি দিয়ে রাই আল ইউম সংবাদ সংস্থা আরও জানিয়েছে, ইসরায়েলি সৈন্যরা নেটজারিম অক্ষ ত্যাগ করেছে, যেখানে গাজা শহর ও উত্তর অংশকে মধ্য ও দক্ষিণ অঞ্চল থেকে আলাদা করার জন্য তারা সেখানে মোতায়েন ছিল। চোখের জল ফেলতে ফেলতে ইসরায়েলি সৈন্যরা বলেছে তারা মনে করে যে 1 বছরেরও বেশি সময় ধরে গাজায় তারা যা করেছে তা বৃথা গেছে। উল্লেখ্য যে ফিলিস্তিনি শরণার্থীদের উত্তর গাজা উপত্যকায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার বিনিময়ে ইহুদি আরবেল সহ 6 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার জন্য হামাস আন্দোলনের সাথে ইসরায়েলি সরকার একটি চুক্তিতে পৌঁছানোর পর সোমবার ভোরে নেটজারিম অক্ষ থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়। এদিকে গাজা যুদ্ধে পরাজয়ের পর নেতানিয়াহুর সমালোচনা অব্যাহত রেখে ইসরায়েলি মন্ত্রিসভার পদত্যাগী এবং কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির স্বীকার করেছেন যে ইসরায়েল যে অপমানজনক চুক্তিতে সম্মত হয়েছিল তার কারণে হামাস রাজনৈতিক শক্তি অর্জন করেছে। তিনি বলেন, নিরঙ্কুশ বিজয় এবং বাস্তবে ফলাফলের মধ্যে এবং হামাসকে নির্মূল করার আলোচনা এবং বাস্তবে আমরা যা দেখেছি তার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। বেন গাভির আরও বলেন যে মন্ত্রিসভা যে চূড়ান্ত বিজয়ের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা কোথায়, হামাসের ধ্বংসের কি হয়েছে। অন্যদিকে সোমবার সন্ধ্যায় ইসলামিক জিহাদ আন্দোলনের আল কুদস ব্রিগেডস সামরিক শাখা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে 29 বছর বয়সী বন্দী জায়নবাদী ইরবিল তার পরিবারকে একটি বার্তা পাঠিয়েছেন যা ইঙ্গিত করে যে সে বেঁচে আছে। এই ভিডিওতে ফিলিস্তিনি প্রতিরোধকামীদের হাতে জায়নবাদী ওই মহিলা যুদ্ধবন্দী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি যুদ্ধবিরতি অব্যাহত রাখতে কাজ করার আহ্বান জানিয়েছেন, যাতে সমস্ত বন্দী তাদের বাড়ি ফিরে যেতে পারে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মহিলা ইসরায়েলি সৈনিক আরবেল ইহুদার মুক্তির বিনিময়ে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে উত্তর গাজায় তাদের এলাকায় ফিরিয়ে নেওয়ার শর্ত দিয়েছিলেন। গাজায় হামলা চালানোর আগে নেতানিয়াহু দাবি করেছিলেন যে তিনি সামরিক আক্রমণের মাধ্যমে হামাসকে ধ্বংস করবেন এবং বন্দী ইসরায়েলি সৈন্যদের মুক্ত করবেন, যে বিষয়গুলো বাস্তবে রূপ নেয়নি এবং নেতানিয়াহু হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হন। ইসরায়েল ও হামাসের মধ্যে 15 মাসের বেশি রক্তক্ষয়ী যুদ্ধ চলার পর গাজা উপত্যকায় চলতি মাসে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে। গাজার উত্তরে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা, তবে সাজানো গুছানো গাজা আর নেই, আছে শুধু ধ্বংসস্তূপ। তবুও যুদ্ধ বন্ধের পরপরই নিজ ভূমিতে ছুটে এসেছেন দুর্দশাগ্রস্ত বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ফিরেই নিজের মিশ্র অনুভূতি প্রকাশ করেছেন অনেকেই। তাদের মধ্যে একজন 44 বছর বয়সী সাবরাইন জানুন। গাজার উত্তরাঞ্চলে একসময়ের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এলাকায় নিজ বাড়িতে ফেরার পর তার আবেগ অনুভূতি ছিল মিশ্র প্রকৃতির। এই নারী সংবাদ মাধ্যম বিবিসিকে তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলছিলেন, আমরা আবার আমাদের পরিবার ও স্বজনদের দেখতে পেয়ে খুশি, কিন্তু সেই সঙ্গে কান্না আসছে বিধ্বস্ত বাড়িঘর ধ্বংসস্তূপ দেখে। সাবরাইন আরও বলছিলেন, নৈসর্গিক দৃশ্যের টানে লোকজন এখানে হাঁটতে আসতেন, এখন এর অধিকাংশই ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ শুরুর পর গাজার অন্যান্য বাসিন্দাদের মতো সাবরাইনও কয়েকবার বাস্তুচ্যুত হয়েছেন। সর্বশেষ বাস্তুচ্যুত হন মধ্যাঞ্চলীয় গাজার দেইর আল বালাহ এলাকা থেকে। যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর রবিবার সকালে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরতে উপত্যকার উপকূলীয় সড়ক আল রশিদ স্ট্রিট খুলে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এ সময় বাড়িমুখী মানুষের ঢলে সামিল হন সাবরাইন। গাজার একজন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, 2 ঘন্টায় 2 লাখের বেশি ফিলিস্তিনি এ সড়ক ধরে উত্তরাঞ্চলে ফিরেছেন। এই যাত্রার অভিজ্ঞতা নিয়ে বিবিসিকে অনেক ফিলিস্তিনি তাদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা জানান। এমন ফিলিস্তিনিদের একজন 24 বছর বয়সী ইসরা শাহিন। গাজা সিটিতে পৌঁছানোর কিছুক্ষণ পর তিনি বলছিলেন, এটা অনেক দীর্ঘ ও ক্লান্তিকর এক যাত্রা।
ইসরা বলছিলেন, মাঝপথ পর্যন্ত লোকজন আনন্দেই ছিল, তারা গাইছিল ও সেরকমই কিছু করছিল, কিন্তু বাড়ি পৌঁছাতে যত সময় লাগছিল ততই তারা হতাশ হচ্ছিল। শেষমেশ আমরা যখন গাজায় স্বাগতম লেখা এক প্রতীকের কাছে পৌঁছালাম, তখন ফিলিস্তিনি পতাকা হাতে বহু মানুষ আবার আনন্দে আত্মহারা হয়ে পড়ে। অনেকে আবার ভিন্ন পথে গাড়িতে করে গাজার উত্তরে রওনা করেন। এছাড়া 24 বছর বয়সী আরেক ফিলিস্তিনি ওয়াফা হাসুনা বলেছেন, উত্তর গাজা অভিমুখী সড়কটিতে তখন হাজার হাজার মানুষ, গোটা সড়ক জুড়ে শুধু তারা। আমরা খুব আনন্দে ছিলাম, তবে মনে মনে আমি কষ্ট পাচ্ছিলাম, কারণ আমি জানি আমি গাজা সিটিতে পৌঁছাবো ঠিকই, কিন্তু আমার বাড়িটা সেখানে আর নেই। Announcing the formation of Stargate. So put that name down in your books, because I think you're going to hear a lot about it in the future. A new American company that will invest $500 billion at least. মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশের রীতিমতো ঝড় বইয়ে চলেছেন। গেল 22 জানুয়ারি বুধবার ট্রাম্প একটি বড়সড় ঘোষণা দেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অবকাঠামো উন্নয়নের জন্য একটি বৃহৎ যৌথ উদ্যোগ শুরু করার পরিকল্পনার কথা জানান। এই উদ্যোগটি স্টারগেট নামে পরিচিত এবং এতে যুক্ত হয়েছে টেক্সাস ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল, জাপানের সফটব্যাংক এবং চ্যাটজিপিটি নির্মাতা ওপেন এআই। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি নিয়ে চলমান আলোচনা নতুন মাত্রা পেয়েছে যুক্তরাষ্ট্রের এই $500 বিলিয়ন স্টারগেট প্রকল্প ঘোষণার পরই। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চলতি সম্মেলনে এ প্রকল্পের প্রভাব ও এআই নিরাপত্তা নিয়ে বিশেষজ্ঞ ও উদ্যোক্তাদের মধ্যে ইতোমধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। গুগল ডিপমাইন্ডের প্রধান ডেমিস হাসাবিজ, অ্যানথ্রোপিকের সহ প্রতিষ্ঠাতা দারিও আমোদেই এবং এআই এর গডফাদার হিসেবে পরিচিত ইয়োশুয়া বেনজিও ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছেন। হাসাবিজ সতর্ক করে বলেন, এআই মানব বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে, যা অপরাধী বা অপকর্মে লিপ্ত গোষ্ঠীর হাতে পড়লে সভ্যতার জন্য হুমকি হতে পারে। ওপেন সোর্স মডেলের সহজলভ্যতা এ উদ্বেগকে আরও বাড়িয়েছে। অন্যদিকে অ্যানথ্রোপিকের আমোদেই এআই এর সম্ভাব্য ব্যবহার নিয়ে কর্তৃত্ববাদী সরকারের প্রতি শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, অন্যায় উদ্দেশ্যে এআই ব্যবহার মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। বেনজিওর মতে, বিজ্ঞান এখনও এমন যন্ত্র নিয়ন্ত্রণে পুরোপুরি সক্ষম নয়। তিনি জোর দিয়ে বলেন, আমাদের এ প্রযুক্তির পরিণতি সম্পর্কে সচেতন হওয়া জরুরি। তবে মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন এ শঙ্কাকে দ্বিচারিতা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ওপেন সোর্স এআই এর উপর নিষেধাজ্ঞা বড় খেলোয়াড়দের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করবে। এআই এর সুবিধা ও ঝুঁকি সমানভাবে মূল্যায়ন করার আহ্বান জানান তিনি। স্টারগেট প্রকল্পে প্রাথমিকভাবে ওপেন এআই এবং সফটব্যাংক সব মিলিয়ে $1500 কোটি বিনিয়োগ করবে। প্রকল্পটির মূল লক্ষ্য হল উন্নত কম্পিউটিং পাওয়ারের মাধ্যমে নতুন ও শক্তিশালী এআই মডেল তৈরি করা। ওপেন এআই এর প্রধান আর্থিক কর্মকর্তা সারাহ ফ্রিয়ার বলেন, স্টারগেট প্রকল্প এআই উন্নয়নে একটি মাইলফলক হবে। স্টারগেট প্রকল্প যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে, তেমনি এআই এর ঝুঁকি ও নৈতিকতার বিষয়েও নতুন বিতর্ক উত্থাপন করেছে। ডাচ প্রযুক্তি বিনিয়োগ গ্রুপ প্রসেসের প্রেসিডেন্ট এরভিন তু মনে করেন, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো শিল্পে বিপ্লব ঘটাতে সক্ষম, তবে এগুলোর ক্ষমতা ও ঝুঁকি সঠিকভাবে বোঝা জরুরি।